আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। এর গল্প শরদিন্দু গঙ্গোপাধ্যায়ের পেত পুরী। গল্পের সূত্রধার আমি গোপী। তো শুরু হচ্ছে আজকের গল্প প্রেত পুরী। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরো ঝেঁপে এলো। আমরা কজনে ক্লাবের একটা ঘরে জড়সড় বসেছিলাম। আলোটা টেবিলের ওপর নিস্তেজ ভাবে জ্বলছিল। এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে উপস্থিত হলো। আমাদের মধ্যে একজন তাকে সম্বোধন করে বলল, আরে আইয়ে আইয়ে বড়দা বাবু আইয়ে। বড়দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার
ধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাতে ঘুমোবার কোনো বাধা নেই। আদা না হয় বাসর ঘর আড়ি করে শালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটিয়ে দেবে, কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, রাতে শোয়ার ব্যবস্থা কিরকম। তিনি বললেন, পাড়াগাঁয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টেই এই বাড়িটি জোগাড় করা হয়েছে। এর আরেকটি ঘর, সেইখানে জিনিসপত্র আছে, রাতে নাকি খালি করে দেওয়া হবে। শুনে খুব একটা ভরসা হলো না। 20 জনে শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বৃষ্টির দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকারে ঢাকা ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে তো মনে হয় না, দরজা জানলাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়িখানার হলদে রং ছিল, আর এখন সবুজ বর্ণ হয়ে গেছে। দেয়ালের স্থানে স্থানে চুনবালি খসে গিয়ে ঘায়ের মতন দেখাচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ওই বাড়িটি কার? ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতেই তিনি যা বললেন তার অর্থ হলো এই, কিছুকাল আগে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল। অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারির কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল তার স্ত্রী আর একটি মেয়ে। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারধরও করতেন, কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী সতীসাধ্বী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যিই নাকি ভণ্ডামি বলা বাহুল্য, কিন্তু তার
গেল। 10:30টার পর খাওয়া দাওয়া শেষ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলাম। সন্ধ্যের পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো সমানভাবে চলছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকের জানলাটা আগের মতোই বন্ধই ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ মনে হতে লাগলো। হাওয়া বাতাসের অভাবে একটু গরমও লাগতে লাগলো। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঝি পোকার কনসেন্ট শুনতে পেলাম। জানলা খুলে ফিরে আসতে পাশের দেয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হলো, সেটাকেও খুলতে গেলাম। দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতে ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল। বাড়ির মালিকের মদের নেশার প্রমাণস্বরূপ এদিক ওদিক দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1 বার গায়ে কাটাও দিল। কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম বলেই হোক, বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুড়ে বাড়িতে একলা শুয়েও অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রাত মনে হয় তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধড়মড় করে বিছানার ওপর উঠে বসলাম। দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে তখন আমার দারুণ ভয়ের যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেক, বিবেচনা একেবারেই হারিয়ে গেল। এই শব্দটার যে কোনো সাধারণ কারণ থাকতে পারে, সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম সেই খালি মদের বোতলগুলো সজীবে জীবন্ত হয়ে লাফিয়ে লাফিয়ে ওই পাল্লাগুলোয় আঘাত করছে। এই শব্দ আর থামে না। এই নেশাচর ভূতেদের এই রাতের উল্লাস ঝন ঝন শব্দে সমানভাবে চলতেই থাকলো। এই মশারির মধ্যে একটা বালিশ আগলে ধরে কাঠ হয়ে বসে রইলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে প্রচন্ড বৃষ্টি আর ভেতরে অশরীরী নাচ। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না। মশা
খাবার মতো এক জোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে আলনার দুটো গড়াত ধরে টান দিল। আলনার ঘুম ধরা পচা কাঠ হঠাৎ ভেঙে গিয়ে গড়াত দুটো পার হয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই একটা কাদা মাখা গিরগিটির মতো সেই ভাগ দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দেওয়া আর হয়ে উঠল না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকেই চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে, না আমি পুলিশ না। আশ্চর্য, তা অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। মোড়ে একটা ছেঁড়া ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খাইনি। 3 মাস তা পেতে যাচ্ছে। আমাকে আমাকে একটু মদ এনে দিতে পারো? বেশি 1 গ্লাস দেবে? এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদের ধলিবার পিপাসায় তাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উকি মারছিল। আমি বললাম, মদ তো নেই, কিন্তু আপনি কি? তার 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই। বস্তাগিরি করতাম, ঝগড়া করে চলে এলাম। ওই স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। আর আসতেই মেয়েটা বলল, বাবা বাবা খেলা করতে করতে পায়ের কোমল গাছ তলায়, তাই পুঁতে রেখেছিলাম, আর খুঁজে পাচ্ছি না। তাই রাখা চড়েই ছিল, কিন্তু মেয়েটার রগে এক পর সেইখানে পড়েই মরে গেল। সেই থেকে নিজের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে, মরে যাকে যাক, তার মল পগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোথাও নেই। এই বলেই লোকটা